স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটি বেশ অদ্ভুত এবং ঘটনাটির সূত্রপাত একটি শ্মশান থেকে। আর শ্মশানের ঘটনা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আকরাম খান অভি। ওনার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার এক বন্ধুর দাদা। এই দাদার নাম শ্রী গঙ্গাচরণ দাস আর তার বন্ধুর নাম শ্রী অন্তর দাস। তিনি বর্তমানে একটি ব্যাংকে কর্মরত রয়েছেন। শ্রী অন্তর দাসের দাদা শ্রী গঙ্গাচরণ দাস উনি বেশ সাহসী একজন মানুষ ছিলেন। তিনি মাছ ধরতে বেশ পছন্দ করতেন। ঘটনাটির সময়কাল 1977 কি 78 সালের দিকে। ওই সময় তার বয়স ছিল 50 বছর বা তার কিছু বেশি। আর এই খালিয়াজুড়ি যেখানে, সেখানেই 12 মাসই ব্যবহার করা যায় এমন একটি শ্মশান রয়েছে, যা খালিয়াজুড়ির পূর্ব দিকে অবস্থিত। এই শ্মশানের নামেই ওই জায়গাটার নামকরণ করা হয়েছে। জায়গাটির নাম হচ্ছে শ্মশানখোলা। এর আশেপাশের প্রায় 3 থেকে 4টি গ্রামের মানুষ এই শ্মশানটি ব্যবহার করে থাকেন। তো এই শ্মশানের পাশে কিছুটা পূর্ব দিকে একটি খাল রয়েছে। এই খালটির নাম বড়ইপুরি খাল। এই বড়ইপুরি খাল এখনো রয়েছে। আপনারা যে কেউ সেখানে গিয়ে এই খালটি দেখতে পারবেন, কারণ এই নামেই খালটি পরিচিত। তো ওনার বন্ধুর দাদা গঙ্গাচরণ, ওনার খুব শখ ছিল মাছ ধরা। উনি খুব সাহসী মানুষ ছিলেন। ধরুন যে রাতে বৃষ্টি হতো, ওই রাতে ওনার মাছ ধরার নেশাচাপ তো খুব বেশি, কারণ রাতে বৃষ্টি হলে নাকি মাছ বেশি পাওয়া যায়। আর এই কারণে বৃষ্টির রাতে তিনি মাছ ধরতে বেশি পছন্দ করতেন। তো উনি বেশ সাহসী হওয়ার জন্য ভূত প্রেত তেমন বিশ্বাস করতেন না। আর বিশ্বাস না করার কারণে এমন একটি কাজ করতেন যেটা মোটামুটি আমাদের কাছে শুনলে অবাকই লাগবে। আমরা জানি যে শ্মশানে যখন কোনো লাশ পোড়ানো হয়, ওই লাশের ব্যবহৃত বিভিন্ন জিনিস সেখানে ফেলে দেয়া হয়। যেমন তার ব্যবহৃত বালিশ, কাঁথা, লেপ, তোশক বা বিভিন্ন জামা কাপড়, এগুলো কিন্তু ফেলে দেওয়া হয়। আপনারা হয়তোবা জানেন সেটি। তো গঙ্গাচরণ দাদা তিনি যে কাজটি করতেন, যে যখন মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে যেতেন, তখন তিনি ওই শ্মশানের কাছে যেতেন। শ্মশানের ওখানে যে শেড ছিল, ওই শেডে তিনি বিশ্রাম নিতেন। আর বিশ্রাম নেওয়ার জন্য তিনি যে কাজটি করতেন, এই মৃত মানুষের ফেলে যাওয়া কাঁথা, বালিশ, লেপ, কম্বল, এইগুলো উনি সংগ্রহ করে ওই শ্মশানের কাছে থাকা একটি শেডে তিনি সেই জায়গায় কিছু সময় ঘুমাতেন। এইরকম একটা কাজের চিন্তা, এটা তো আমাদের মাথায় আসতে পারে না, কিন্তু উনি এতটা সাহসী ছিলেন। তো এক রাতে বৃষ্টি হচ্ছিল, তিনিও বেরিয়ে পড়েন মাছ ধরতে। বেশ কিছু মাছ ধরেন। তো চিন্তা করেন যে ঘুম আসছে, আর ঘুম যেহেতু আসছে, ঘুমের জায়গাটা তো উনি ফিক্সড করেই রেখেছিলেন, অদ্ভুত প্রকৃতির ঘুম। তিনি শ্মশানের ওখানে চলে যান। আর উনি আগে থেকেই ওই কিছু লেপ, কাঁথা, বালিশ সংগ্রহ করে রেখেছিলেন এবং একটা জায়গায় রেখে দিয়েছিলেন, যাতে করে বৃষ্টিতে ভিজে না যায়। যার কারণে ওটা শুকনোই ছিল। তিনি ওইখানে এসে কম্বলে ওই তোশক খুলে কম্বল গায়ে দিয়ে, যেহেতু বৃষ্টি পড়ছিল, একটু মানে শীত ছিল না, গরমই ছিল, গরমের সময়, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডা ছিল। চারদিক থেকে বাতাস আসছিল, ফাঁকা জায়গা, 3 দিকে ফাঁকা, একদিকে ওই শেডের ওয়াল ছিল। তো যাই বেশ ঠান্ডা লাগছিল, উনি কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়েছেন। ওই সময় তো আসলে ওইরকম লাইট ছিল না সেখানে। রাত আনুমানিক 2টো কি 3টা বাজে। হঠাৎ ওনার ঘুম ভেঙে যায় বজ্রপাতের শব্দে। ওই সময় বিজলির আলোতে তিনি দেখতে পান ওনার পাশে একজন লোক ঘুমিয়ে আছে। তিনিও ওই শ্মশানের বালিশ, কাঁথা, তোশক এগুলো সংগ্রহ করে তার পাশে ঘুমিয়ে আছেন। উনি ভাবলেন, কি ব্যাপার, এটা কে?
আগে তো একে কখনো দেখিনি, এতদিন ধরে এখানে ঘুমাচ্ছি, এ আবার কি আমার এখানে ভাগ বসাতে আসলো নাকি ঘুমের। তিনি কিন্তু ভয় পেলেন না, কারণ হচ্ছে বিজলির আলোতে তিনি দেখতে পান ওই মানুষটি স্বাভাবিক মানুষের মতোই, তবে বিজলির আলোতে তাকে একটু বেশি কালো দেখাচ্ছিল। গঙ্গাচরণ দাদা তিনি বেশ বিরক্ত হলেন, ভয় পাননি, তিনি বিরক্ত হয়েছেন। বিরক্ত হয়ে তিনি তাকে ডাকাডাকি শুরু করলেন, এই ওঠেন, আপনি কে, বাড়ি কোথায়, কোন গ্রামে? কিন্তু সে কোনো উত্তর দেয় না, ঘুমিয়ে আছে। বারবার যখন এরকম ডাকাডাকি করছে, গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করছে, ওঠেন ওঠেন, তখন ওই লোকটি উঠে বসে। কোনো কথার উত্তর না দিয়ে গঙ্গাচরণ দাদার যে মাছের থলিটি ছিল, যেটি তিনি ঘুমোতে আসার আগে যার মধ্যে মাছ রেখে দিয়েছিলেন এবং থলিটা তার পাশে রেখে দিয়েছিলেন, ওই লোকটি কি করে উঠে, ঘুম থেকে উঠে হাতে ওই মাছের থলিটি নিয়ে হাঁটা শুরু করে। এটি দেখে গঙ্গাচরণ দাদা প্রচন্ড রেগে যান, যে এত বড় সাহস, কোনো কথা নাই বার্তা নেই, আমার একটা কথার উত্তর না দিয়ে আমারই ধরা মাছ সেগুলো নিয়ে চলে যাচ্ছে। ওনার এমন রাগ হয় যে উনি ওই শ্মশানে থাকা একটি আধা পোড়া বাঁশ এটি সংগ্রহ করে প্রচন্ড জোরে ওই লোকটির পিঠে মারেন এক বাড়ি। বাড়ি মারার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত শব্দ শোনেন তিনি। পানি এবং কাদা, যেখানে আসলে কাদার পরিমাণটা কম, পানির পরিমাণ বেশি, এমন একটা জায়গা আর কি। এমন একটা জায়গায় যদি কেউ বাঁশ দিয়ে আঘাত করে তখন যেরকম শব্দ হয় না, ঠিক এমন শব্দ হয়। এতে উনি চমকে ওঠেন, কি ব্যাপার, এমন শব্দ কেন? আর পিঠে বাড়ি পড়তেই ওই লোকটি ঘুরে তাকায়, আর গঙ্গাচরণ দাদা লক্ষ্য করেন ওই লোকটার নাক, মুখ থেতলানো আর চোখগুলো লাল হয়ে আছে। গঙ্গাচরণ দাদা বুঝতে পারেন যে উনি স্বাভাবিক কোনো মানুষের গায়ে আঘাত করেননি। ভয়ঙ্কর চেহারার ওই লোকটি আর একটু কাছে এগিয়ে এসে দাদার বাম দিকের কানে প্রচন্ড জোরে একটি চর মারেন, আর চর খেয়ে গঙ্গাচরণ দাদা অজ্ঞান হয়ে পড়ে যান। শ্মশানে এই ঘটনাটি ঘটলে, যদিও ঘটে শ্মশানে, কিন্তু পরদিন গ্রামের লোকজন ক্ষেতের মধ্যে গঙ্গাচরণ দাদার দেহকে আবিষ্কার করেন। ওনাকে উদ্ধার করা হয়, উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। ওই দিন বিকেলে ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি ফিল করছিলেন যে ওনার যে বাম কান, এই বাম কানে উনি তেমন কিছু শুনছিলেন না, এবং বাম কান এবং কানের আশেপাশের যেই মাংসপেশি বা চামড়া রয়েছে সেই জায়গাটি শক্ত হয়ে আছে। শুধু তাই নয়, তিনি বেশ জ্বরে আক্রান্ত হন। একজন কবিরাজ তিনি আসেন, তার নাম ছিল শিহাবুদ্দিন। উনি দোয়া পরে সারা শরীরে ফু দেন এবং কিছু পানি পড়া দিয়ে ওনার শরীরে ছিটিয়ে দেন। যখন এই ঘটনাটি ঘটে তখন কবিরাজ সহ উপস্থিত সবাই দেখতে পান যে গঙ্গাচরণ দাদার কানের ভেতর থেকে এবং কানের বাইরের যে অংশটা শক্ত হয়েছিল সেখান থেকে সাদা ধোঁয়া উঠছে। তখন কবিরাজ বলেন যে গঙ্গাচরণ, তুমি তো কাজটি ভালো করোনি, তোমার মাছ নিয়ে যাচ্ছিল কিন্তু তোমার ক্ষতি তো করেনি, তুমি তো তাকে বারবার বিরক্ত করেছো, তোমার তো বোঝা উচিত ছিল যে এই সময়ে তোমার পাশে ঘুমিয়ে আছে, এটি স্বাভাবিক কিছু না, তুমি বারবার তাকে ডিস্টার্ব করেছো, তাকে ঘুম থেকে টেনে তুলেছো, আর তোমার মাছ নিয়ে যখন চলে যাচ্ছিল তোমার উচিত হয়নি তাকে বিরক্ত করার, তুমি তাকে আঘাত করেছো। এটি শ্মশানে থাকা এক ধরনের জিন, এটি এমন এক ধরনের জিন, এটি সাধারণত মানুষের ক্ষতি করে না যদি না তাকে বিরক্ত করা হয়, কিন্তু তুমি তাকে বিরক্ত করেছো, সে কিন্তু সূর্য তোমাকে বিরক্ত করেনি, তোমার বিরক্তির কারণে সে তোমার মাছ নিয়ে চলে যাচ্ছিল, আর কোনো ক্ষতি করতো না, কিন্তু তারপরেও তুমি তাকে আঘাত করেছো। এই কারণেই ওই জিনটি তোমার এক কানকে নষ্ট করে দিয়েছে, তোমাকে সে জানে মেরে ফেলতে পারতো কিন্তু সে সেটি করেনি। কিন্তু সমস্যার সমাধান তো এখানে হচ্ছে না, কারণ গঙ্গাচরণ দাদা তো কানে শুনতে পাচ্ছেন না, এর সমাধানটা কি? তখন কবিরাজ
কবিরাজ শিহাবুদ্দিন উনি একটি সমাধানের পথ বাতলে দেন। তিনি বলেন যে একটি মাত্র পথ আছে, সেটি হচ্ছে যে 7 দিন পর অমাবস্যার রাত। এই রাতে এই সে পুর রয়েছে, যেমন আমাদের বিভিন্ন জেলার নাম রয়েছে রংপুর, দিনাজপুর, তাই না, এমন রয়েছে, যেমন পিরোজপুর, ঠিক এমন আশেপাশে যে গ্রামগুলো পুর দিয়ে রয়েছে, ওই অমাবস্যার রাতে ওই 5টি গ্রাম থেকে এক রাতের মধ্যে মাটি সংগ্রহ করতে হবে এবং এই মাটির প্রলেপ, এই 5টি গ্রামের মাটি এক জায়গা করে মাটির প্রলেপ গঙ্গাচরণ দাদার কানে এবং কানের আশেপাশে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা বেঁধে গেল একটা বিষয় নিয়ে। কবিরাজ বলল এই কাজটি অন্য কেউ করলে হবে না, গঙ্গাচরণ দাদার কে তাকেই করতে হবে। কি আর করা, 7 দিন পর অমাবস্যার রাতে গঙ্গাচরণ দাদা নিজেই মাটি সংগ্রহ করতে বের হয়ে যান। কবিরাজ শিহাবুদ্দিন কিন্তু গঙ্গাচরণ দাদার বাড়িতে অপেক্ষা করছিলেন, তিনি সংগ্রহ করে আসবেন, কারণ ওই রাতেই তাকে সূর্যোদয়ের আগেই এই মাটি দিয়ে প্রলেপ দিতে হবে। তবে যাওয়ার আগে কবিরাজ শিহাবুদ্দিন পোড়া তেল গঙ্গাচরণ দাদার শরীরে মাখিয়ে দেন, যাতে কোনো প্রকার অপশক্তি তাকে ক্ষতি করতে না পারে। তো উনি মাটি সংগ্রহ করতে করতে যখন 4 নাম্বার গ্রাম সেখানে গিয়েছেন, গ্রামের নাম ছিল হচ্ছে আদমপুর। যখন ওই গ্রামে গিয়েছেন তখন ওই গ্রামের পরিচিত একটি বাড়ির উঠোনে যখনই হাত রেখেছেন তখন সাথে সাথে মনে হচ্ছিল চারদিকে বিনা বাতাসের ঝড় শুরু হয়ে গেছে, কারণ বাতাস তার শরীরে আসছিল না, কিন্তু ঝড়ে মনে হচ্ছিল গাছগুলো ভেঙে পড়ে যাবে, এমন একটি অবস্থা। এবং উনি শুনতে পান ভয়াবহ কিছু শব্দ, গুম গুম শব্দ, তারপরে মনে হচ্ছে যে ভয়ানক বাজখাই কণ্ঠে কেউ কথা বলছে এমনটি, কিন্তু সেই কথাগুলো অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, এবং গাছপালা মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু কোনো বাতাস ওনার কিন্তু গায়ে লাগছে না। উনি বুঝতে পারেন এটা কোনো মায়া ঝড়, যা ওই জিনটা করে যাচ্ছে এবং তাকে মাটি নিতে দেরা, তাকে ভয় দেখাচ্ছে। শেষ গ্রাম অর্থাৎ 5 নম্বর গ্রাম, গ্রামের নাম ছিল ভল্লভপুর। ওই গ্রামে যখন তিনি পৌঁছান তখনও তিনি মাটি নেননি। গ্রামে পৌঁছানো মাত্রই হাতি, সিংহ, বাঘ ইত্যাদির ভয়ঙ্কর গর্জন শুনতে পান, আর ওই বাতাসহীন ঝড় তো চলছেই। তিনি সাহস করে ভল্লভপুর গ্রামের মাটি সংগ্রহ করে খুব দ্রুত খালিয়াজুড়ি ওনার গ্রামে এসে ওনার বাড়ির উঠোনে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওই রাতেই ওনার জন্য ওই কবিরাজ অপেক্ষা করছিলেন আগে থেকেই। তিনি ওনার জ্ঞান ফিরিয়ে ওনার কাছে থাকা এক প্রকার লাল রঙের তরল ওই মাটিগুলোতে মিশিয়ে ফেলেন। মিশিয়ে গঙ্গাচরণ দাদার কানে দেওয়ার জন্য একটা প্রলেপ তৈরি করেন এবং কানের আশেপাশে জায়গাটি শক্ত হয়েছিল সেখানে লাগিয়ে দেন এবং ওনাকে ঘুমিয়ে পড়তে বলেন। অদ্ভুত ব্যাপার, পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি অনুভব করেন যে তার কান একদম স্বাভাবিক, তিনি কানে আগের মতো শুনছেন এবং ওই কানের আশেপাশে জায়গাটা শক্ত হয়ে গিয়েছিল বা কান শক্ত হয়ে গিয়েছিল সেটা কিন্তু নাই, একদম স্বাভাবিক হয়ে গেছে। এরপর থেকে তিনি রাতে আর মাছ ধরতে যেতেন না। প্রিয় লিসেনার্স, ঘটনার সমাপ্তি কিন্তু এখানেই নয়। এই ঘটনার 2 মাস পর গঙ্গাচরণ দাদা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, তার কোনো রোগও ছিল না। কেন তিনি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছিলেন? ঘুমের মধ্যে তিনি কি কিছু দেখেছিলেন বা কেউ কি এসে তাকে হত্যা করেছিল, প্যারানরমাল বা অশরীরী কিছু? কিন্তু তিনি তো মারা গিয়েছেন, এই জন্য এই তথ্য আমরা আর জানতে পারিনি। যা হোক, এটি ছিল ঘটনা। ধন্যবাদ আকরাম খান অভিকে। আপনি নেত্রকোনা জেলা থেকে আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আসলে সত্য ঘটনা বা গ্রামের ঘটনা একটা অন্য ধরনের অনুভূতি থাকে। আপনারা যে ঘটনাগুলো পাঠাচ্ছেন
এই ঘটনাগুলোতে গ্রামের সেই অনুভূতিটা আমরা পাই। অসংখ্য ধন্যবাদ। আশা করি অভি ভাই আপনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন আপনার পরবর্তী ঘটনার জন্য।